আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় দখলদার সেনাদের বিরুদ্ধে হামলার তীব্রতা বেড়েছে। দুটি টানেলে ইসরায়েলি সেনাদের ঢুকিয়ে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এতে বহু সেনার প্রাণহানি ঘটেছে। স্পর্শকাতর সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন পাঠিয়ে ইসরায়েলের হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার পর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছুড়ে দুটি যুদ্ধবিমানকে পালাতে বাধ্য করেছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথিরা ঘোষণা করেছেন, ইসরায়েলি নিরাপদ জায়গা বলতে কিছু নেই, সবখানে আঘাত হানবেন তারা। ইসরায়েল বলেছে, গাজায় তারা 4 সেনা কর্মকর্তা সহ আরও 5 বন্দির লাশ খুঁজে পেয়েছেন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের 293তম দিনে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু শীর্ষ স্তরের অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এসব অভিযানে তারা ভারী ও নিয়মিত মর্টার শেল, ঘোলু স্নাইপার রাইফেল, এক্সপ্লোসিভ ডিভাইস সুয়াত আল ইয়াসিন 105 ও পেনিট্রেটিং এক্সপ্লোসিভ ডিভাইস তাকিব ব্যবহার করেন। এতে উপত্যকা জুড়ে বিশেষ করে খান ইউনিস এবং রাফা এলাকায় বহু ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়। কমব্যাট মিশন থেকে ফিরে হামাসের আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা বৃহস্পতিবার জানিয়েছেন, রাফা শহরের ইয়াবনা ক্যাম্পে 2 টানেলে আসতে দখলদার সেনাদের প্রলুব্ধ করেন তারা। সেনারা ভেতরে ঢুকলে টানেল দুটিতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিশ্চিতভাবে বহু সেনা নিহত এবং আহত হন। এদিন তারা ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে খান ইউনিস শহরের আল জালাল মসজিদের পাশে শত্রুদের অবস্থানে বেশ কিছু হেভি মর্টার শেল নিক্ষেপ করেন। শহরের পূর্বে আল জানা এলাকায় ঘৌলো রাইফেল দিয়ে এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন তাদের স্নাইপাররা। তাছাড়া শেখ নাসের এলাকায় সুয়াথ এক্সপ্লোসিভ দিয়ে ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন হামাসের যোদ্ধারা। ট্যাঙ্ক দুটি আগুনে পুড়ে যায় এবং হতাহত ক্রুদের উদ্ধারে সেখানে হেলিকপ্টার অবতরণ করে। এদিন রাফার স্টার্ন সিমেট্রির কাছে কাসামের হাতে একটি ইসরায়েলি D9 বুলডোজারও ধ্বংস হয়। হতাহত ক্রুদের উদ্ধারে সেখানেও হেলিকপ্টারের তৎপরতা দেখা গেছে। আল কুদস ব্রিগেডস জানিয়েছে, বৃহস্পতিবার রাফা শহরের আকাশে নজরদারি মিশনে তৎপর একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনকে গুলি করে ভূপাতিত করে এর নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। এদিন খান ইউনিসের উত্তর পূর্বে অগ্রসরমান ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করেও মর্টার শেল নিক্ষেপ করেন তারা। কুদসের যোদ্ধারা দেখতে পান, হামলার পর আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে এবং হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয়। তাছাড়া আল কাসামের সঙ্গে সমন্বয় করে শেখ নাসের এলাকার পাশে আল ইয়াসিন শেল এবং তাকিব পেনিট্রেটিং এক্সপ্লোসিভের মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে আল কুদস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি সেনা অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের সিরিজ হামলা চালিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়, যথাযথ অস্ত্রের মাধ্যমে বিরকেত রিসায় স্থাপিত ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতি গুঁড়িয়ে দিয়েছেন তারা। এদিন তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট লেবাননের আকাশ সীমায় শত্রুদের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে কয়েকটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়েন। এরপর যুদ্ধবিমানটি ইসরায়েলের দিকে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়। 24 ঘন্টার মধ্যে এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধবিমান পালানোর ঘটনা। বুধবারও হিজবুল্লাহর বিমান বিধ্বংসী মিসাইলের কারণে পালাতে বাধ্য হয় তাদের একটি যুদ্ধবিমান। হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তারা আর্টিলারি শেল ও রকেটের মাধ্যমে হানিতা ও রামথা সাইটে আঘাত হানেন। মেনারা ও শতুলা বসতিতে শত্রু সেনাদের অবস্থান করা 2টি ভবনেও আঘাত হানে তাদের রকেট অস্ত্র। তাছাড়া আদাথার ও বারাম ফরেস্টে মোতায়েন জায়নবাদী সেনাদের উপর সরাসরি আঘাত হানেন হিজবুল্লাহর যোদ্ধারা। সংগঠনের বিবৃতিতে জানানো হয়, এদিন এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের 288তম ফায়ার ব্রিগেডের একটি ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থানে আঘাত করেন তাদের যোদ্ধারা। এসব হামলায় নিশ্চিতভাবে বহু সেনা নিহত এবং আহত হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত 5 জন বন্দির লাশ উদ্ধার করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী মায়াগোরের নামে একজনকে শনাক্ত করেছে, যিনি দক্ষিণাঞ্চলে কিব্বুজ নির ওজ এ নিহত হয়েছিল। বাকি 4 লাশ সেনা কর্মকর্তাদের বলে জানায় দেশটির সামরিক বাহিনী। তারা হলেন সার্জেন্ট ওরেন গোল্ডিন, স্টাফ সার্জেন্ট টোমার আহিমাস, সার্জেন্ট মেজর রাভিদ আরেহ কাজ এবং সার্জেন্ট কিরিল ব্রডস্কে। সামরিক বাহিনীর দাবি, সে সময় হামাস 5 জনের লাশ গাজায় নিয়ে যায়। খান ইউনিস থেকে বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।
গত বছরের ৭ই অক্টোবর হামাসের ওই হামলায় বহু সেনা সদস্য সহ প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ সময় প্রায় ২৫০ জনকে বন্দী করে হামাস। গাজায় এখনও প্রায় ১১০ জন পণবন্দী রয়েছে। ইসরায়েলের ধারণা, যুদ্ধে তাদের প্রায় ১/৩ মারা গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, ইয়েমেনি সাপোর্ট ফ্রন্ট ইয়াফা টু অকুপাইড ইয়াফা শিরোনামে তাদের অভিযানকে পঞ্চম ধাপে উত্তীর্ণ করেছে। গত সপ্তাহে এই ধাপের অধীনে তেল আবিবকে লক্ষ্য করে ইয়াফা ড্রোন হামলা চালায় তাদের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেয়া বক্তব্যে আল হুথি নিশ্চিত করেন, হামলার লক্ষ্যবস্তুর গুরুত্ব এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করে ইয়েমেনি ড্রোনের হামলা নিয়ে বিস্মিত হয়েছে ইসরায়েল। তিনি জানান, ইসরায়েল এবং তাদের রক্ষাকারী দেশগুলোর সব ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করে ২,২০০ কিলোমিটার অতিক্রম করে আঘাত হানে ইয়াফা ড্রোন। তিনি উল্লেখ করেন যে তেল আবিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা রয়েছে, সেখানে আঘাত হানার পর দখলদারদের অহংকার চুরমার হয়েছে। তেল আবিবে হামলার অর্থ হলো ইসরায়েলে তাদের জন্য নিরাপদ স্থান বলতে কিছুই নেই। দখলদারদের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলা অপেক্ষা করছে বলে জানান তিনি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশনে ক্রিস্টোফার কলম্বাস মেমোরিয়াল ফাউন্টেনে বড় হরফে লেখা হয়েছে, হামাস আসছে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা এই কাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা ওই স্থান থেকে মার্কিন পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা বসিয়ে দেন এবং হামাসের পক্ষে আরও অনেক স্লোগান লেখেন। হামাস আসছে ছাড়াও সেখানে দেখা যায়, গাজা মুক্ত করো, সকল জায়নিস্ট জারজ সন্তান ইত্যাদি গ্রাফিতি। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করার সময় নেতানিয়াহুর কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। এ সময় আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দার চেহারা সংবলিত একটি পতাকাও ওড়ানো হয়। আর তখন স্লোগান দেওয়া হয়, নেতানিয়াহুর ফাঁসি চাই। এক নারী বিক্ষোভকারীকে কেফিয়ের ওপরে হামাসের হেডব্যান্ড পরতে দেখা যায়। ওই দিনের ঘটনা নিয়ে ফক্স নিউজে একটি ছবি প্রকাশিত হয়, তাতে এক নারীকে হামাসের মুখপাত্রের নাম সংবলিত হেডব্যান্ড পরতে থাকতে দেখা গেছে। তার ক্যামোফ্লেক্স জ্যাকেটে আল কাসাম ব্রিগেডসের লোগো ছিল বলেও দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দেন, নেতানিয়াহু তোমাকে মূল্য দিতে হবে, প্রতিরোধী একমাত্র পথ ও সমাধান একটি ইন্তিফাদা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে নিজের গুরুতর উদ্বেগের কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন হ্যারিস। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রায় ৪০ মিনিট ব্যাপী এই বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি বলেন, নিজেকে রক্ষার অধিকার ইসরায়েলের আছে, তবে সেই অধিকার প্রয়োগের পথ নিয়েই সমস্যা। এই সময় কমলা হ্যারিস গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এই নিয়ে নীরব থাকতে পারি না। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু। বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়। বিবিসি জানায়, বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। মিডল ইস্ট আই জানিয়েছে, নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিষয়ে করা আপত্তি তুলে নিতে পারে লেবার পার্টির নেতৃত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকার। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটি, তবে আপাতত অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা হবে না বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। চলতি সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ব্যাপারে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে চলতি বছরের মে মাসে নেতানিয়াহু এবং গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। এই অনুরোধে আপত্তি জানায় সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার, তবে কিয়ার স্টারমার সরকারের পক্ষ থেকে আগের সরকারের অবস্থান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত
শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছিলেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরুয়ায় অনুদান দেয়া আবার শুরু করবে তার দেশ। 7 অক্টোবর ইসরায়েলে হামলায় সংস্থাটির কর্মীরা অংশ নিয়েছিলেন। ইসরায়েল এমন অভিযোগ তুললে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ আনরুয়ায় অনুদান স্থগিত করেছিল। আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরা শুক্রবার ভোরে ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন এবং ইসরায়েলে বহুবার কারাদণ্ড ভোগ করেছেন। গত 30 অক্টোবর ইসরায়েলি বাহিনী আবারও তাকে গ্রেফতার করে। প্রতিরোধ সংগঠনগুলোর তরফে বলা হয়েছে, আবু আরাকে গ্রেফতারের পর চিকিৎসা দেওয়া হয়নি এবং নির্যাতন করা হয়েছে। ইসরায়েলে তার মৃত্যু এবং অন্যান্য ফিলিস্তিনি বন্দী উপর নির্যাতনের সম্পূর্ণ দায় বহন করতে হবে বলেও জানান তারা। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবির ও উত্তরের গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনিস থেকে আহতদের সরানোর সময় একটি অ্যাম্বুলেন্সেও হামলা চালায় দখলদার বাহিনী। এদিন ইসরায়েলি কারাগার থেকে 11 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া এক তরুণ আল জাজিরাকে জানিয়েছেন, হামাস এবং বন্দীদের অবস্থানের তথ্যের জন্য তার উপর নির্মম নির্যাতন করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 39,175 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু এবং নারী। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার প্রধান একটি আঞ্চলিক সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA। শান রাজ্যের লাশিওর এই সামরিক সদর দপ্তরের পাশাপাশি মান্দালয় অঞ্চলের জেম খনি শিল্পের কেন্দ্রস্থল মোগক ও দখলে নিয়েছেন তারা। 2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতায় বসা জান্তার জন্য এটিকে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো সামরিক সদর দপ্তর দখল করল MNDAA। ইরাবতীর বৃহস্পতিবারের খবরে বলা হয়, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 13টি সামরিক আঞ্চলিক কমান্ডের একটি হলো এই ঘাঁটি। এখান থেকে চীন সীমান্তের পাশের এলাকাগুলো সহ উত্তর শান রাজ্য জুড়ে সামরিক অভিযান চালানো হয়। MNDAA বলেছে, 23 দিন ধরে সেনাদের সঙ্গে লড়াইয়ের পর চীন সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়া হয়। এটিকে তারা ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়েছেন। MNDAA এর সঙ্গে বিদ্রোহে অংশ নেয়া পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাতা মং সাউংখা বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, জান্তার দখলে থাকা আর মাত্র কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ দরকার। এর আগেও মিয়ানমারের জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছে বেশ কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে। দেশব্যাপী বিভিন্ন এলাকায় সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহীরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।